হ্যাঁ, কি বলো? বলেছিলে, এখন বলো। আর বারবার জামাই বলছিলে, কিসের জামাই? আমার জানার মতে কথার সাথে তোমার 7 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পরও তুমি কিসের ভিত্তিতে নিজেকে এবারের জামাই হিসাবে দাবি করো? কথার আর আমার কখনো ডিভোর্স হয়নি। ইভানের মুখে ডিভোর্স হয়নি কথাটা যেন ওখানে বজ্রপাতের ন্যায় বেজে উঠল, বিশেষ করে রাফিয়ার কানে। রাফিয়া বিস্ফোরিত দৃষ্টি নিয়ে কথার দিকে তাকালো। কথা রাফিয়ার মাথায় একটা চড় মেরে বলল, আমার দিকে না তাকিয়ে ওদিকে তাকা। নাটক হচ্ছে এখানে। ডিভোর্সের এতদিন পরে এসে এখানে নতুন খবর দেওয়া হচ্ছে যে ডিভোর্স হয়নি। বাহ বাহ বাহ। ডিভোর্স পেপারে শুধু কথাই সই করেছিল, আমি কোনো সই করিনি। তাছাড়া আমাদের ডিভোর্সের শুনানির জন্য কোর্টে যে কয়দিনই তারিখ দিয়েছিল তার মধ্যে কোনো তারিখেই আমাদের দুজনের কেউই কোর্টে উপস্থিত হয়নি। তাই কোর্ট অনেক আগেই আমাদের ডিভোর্স স্থগিত করে দিয়েছিল, আর আমাদের ডিভোর্সও হয়নি। কথা আইনত এখনো আমার স্ত্রী। আমি মানি না। এসবের প্রমাণ কি? ইভান সাথে করে সব প্রমাণ নিয়ে এসেছিল। এখানে এসে যদি পাত্রপক্ষকে দেখাবে বলে, কিন্তু এখানে এসে দেখে তেমন কিছুই না। বিয়ে তো দূরে থাক, এ বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল বলেই মনে হচ্ছে না। সব প্রমাণ দেখে চমকে উঠল কাদের সাহেব। এখন আমাদের কি করতে হবে? তুমি এখানে কেন এসেছো? আমার বউকে নিতে এসেছি। আমার বউকে আমাকে দিয়ে দিন, চলে যাব। মগের মুল্লুক নাকি? বললি আর কথাকে তোর সাথে দিয়ে দিব? কবির, চুপ করো। দেখছো না আমি কথা বলছি? তারপর ইভানের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবলে কি করে তোমার সাথে আমি আমার মেয়েকে যেতে দেব? সে আপনি না যেতে দিলেও আজ নিয়েই যাব। বউ আমার বাড়ি নিয়ে যাব। দরকার হলে পুলিশ ডাকবো, কোর্টে যাব। তারপরও যদি বউ আমার সাথে না যায় তাহলে তুলে নিয়ে যাব। ইভানের সোজা সাপটা জবাব। কথা হাঁ করে তাকিয়ে আছে ইভানের দিকে। কাদের সাহেবের সামনে এভাবে বলছে, একটু লজ্জাও করছে না নাকি? রাফিয়ার দিকে তাকিয়ে দেখে রাফিয়া ঠোঁট চেপে হাসছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না না শ্বশুর মশাই, ভয় কেন দেখাবো? যেটা করবো সেটাই বললাম আপনাকে। আমি আমার বউকে আর এখানে রাখবো না। তারপর কখন আবার আমার বউকে আবার বিয়ে দিয়ে দিবেন? আমি কোনো রিস্ক নিতে চাই না। এত কিছুর পরও আমি আমার মেয়েকে তোমার সাথে যেতে দেব না। কই, আমার মেয়েকে যখন সমাজ নষ্ট উপাধি দিয়েছিল, আমার মেয়েকে এই সমাজ পদে পদে অপমানিত করে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? একটা বারও কি তখন আমার মেয়ের খবর নাওনি? আমি বাবা হয়ে আবার আমার মেয়েকে অতীতের মতো একটা ভয়ঙ্কর দিকে ঠেলে দিতে পারি না। আগে ডিভোর্স হয়নি তো কি হয়েছে? আবার নতুন করে তোমাদের ডিভোর্স হবে। ডিভোর্সের কথা শুনে কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল ইভানের। ও কথাকে ডিভোর্স দিবে? অসম্ভব। যেখানে কথাকে ছাড়া যেখানে ও এক মুহূর্ত বাঁচতে পারবে না, সেখানেও কথাকে ডিভোর্স দিবে? ভাবতেই কলিজার মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, তারপর না হয় যা সিদ্ধান্ত নেয়ার নেবেন। কাদের সাহেব একটু সময় ভেবে বলল, ঠিক আছে, চলো। বলে দুজন একটা রুমের মধ্যে ঢুকে গেল। 30 মিনিট হয়ে গেছে প্রায়, এখনো রুম থেকে বের হয়নি ইভান বা কাদের সাহেব। রুমের বাইরে লাগাতার পায়চারি করছে কবির। ওকে দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। ওর একটু দূরেই চিন্তায় লাগাতার দাঁত দিয়ে নখ কাটছে রাফিয়া, আর তার পাশে চিন্তায় হাত কসলাচ্ছে কথা। রাফিয়া দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ভেতরে এত কি কথা হচ্ছে বলতো? কথা ভুরু কুচকে বলল, তুই যেখানে আমিও সেখানে, তুই না জানলে আমি কিভাবে জানবো ভেতরে কি কথা হচ্ছে? রাফিয়ার কিছু বলতে যাবে, এর মধ্যে খট করে দরজা খোলার আওয়াজ হলো। দরজা খোলার আওয়াজ হতে সবাই সোজা হয়ে দাঁড়ালো। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কাদের সাহেব, আর তার পিছু পিছু মাথা নিচু করে ইভান। তবে কি ইভানের সাথে কথাকে যেতে দিবে না? কথা অসহায় ভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে। ইভানকে তো কম ফিরিয়ে দিল না, কিন্তু ইভানকেও ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। যেদিন ও শুনেছিল ওর আর ইভানের ডিভোর্স হয়নি, সেদিন নিজের অভিমানের কাছে হার মেনে ইভানকে ফিরিয়ে দিলেও মনে মনে খুব খুশি হয়েছিল। এতদিনও ফিরিয়ে দিয়েছে, কিন্তু আজ ফিরিয়ে দিলে হয়তো বড় কিছু হয়ে যাবে, যদি সত্যি সত্যি ওর বাবা ওদের আবার ডিভোর্স করিয়ে দেয়। তাছাড়া কবিরও এখন ইভানের কথা জেনে গেছে, তাই হয়তো আগের থেকে এখন একটু বেশি চোখে চোখে রাখবে কথাকে। এদিকে ইভানের এই কয়েকদিনের ব্যবহারে ইভানের প্রতি কথা মেয়ে আর দুর্বল হয়ে পড়েছে। আবার নতুন করে ভালোবেসে ফেলেছে ইভানকে। এখন ইভানের সাথে যাওয়ার ইচ্ছে থাকলেও বাবার সামনে বলতে পারছে না। কথা, যাও, ব্যাগ গুছিয়ে নাও, তুমি ইভানের সাথে যাচ্ছ। কাদের সাহেবের কথা শুনে চমকে উঠে সবাই তার দিকে তাকালো। কথা এবং ইভানের চোখ চকচক করে উঠল।
কি বলছো বাবা? তুমি এই ছেলেটার সাথে আমাদের কথাকে যেতে দিবে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি হলো কথা? দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ব্যাগ গোছাও। তারপর কবিরের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি পরে সব খুলে বলবো। আপাতত আমার সিদ্ধান্তের উপর আস্থা রাখো। আমি অবশ্যই আমার সন্তানদের খারাপ চাইবো না। কবির আর কিছু না বলে রাগে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কথা ব্যাগ গুছিয়ে বাড়ির সবাইকে বিদায় দিয়ে ইভানের সাথে চলে এসেছে। যাওয়ার সময় রিজিয়া বেগম আর রাফিয়াকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। কেঁদে কেটে নাক মুখ ফুলে গেছে। ইভান অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইভান যত সান্ত্বনা দিচ্ছিল কথার কান্নার গতিও তত বেড়ে যাচ্ছিল। তাই আর সান্ত্বনা না দিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। বাসার দরজার সামনে কথাকে দাঁড় করিয়ে রেখে প্রায় 10 মিনিট আগে ভিতরে গেছে ইভান। পই পই করে কথাকে বলে গেছে সে যেন কিছুতেই ভিতরে না যায়। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন বিরক্ত লাগছে কথার, কিন্তু কিছু করার নেই। প্রায় 20 মিনিট পর হাতে একটা বরণ ডালা নিয়ে হাসি হাসি মুখ করে দরজার সামনে এলো ইভান। দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? আসলে ইউটিউব দেখে এইসব করতে একটু সময় লেগে গেছে। কথার চোখের কোণে পানি চিকচিক করছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। এত ঝড়ঝাপটার পরও আজ কথা ইভানের। আর ইভানের ভালোবাসা সে তো পরিমাপ করার মতো না। সেটা কথা এতদিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এত সুখ আর ভালোবাসা ও কথার কপালে ছিল, এটা ভেবেই প্রশান্তিতে হৃদয় ভরে যাচ্ছে কথার। দুঃখের পরে সুখ আসবেই, এটা আজ কথা মনে প্রাণে বিশ্বাস করে। বরণ শেষে কথার হাত ধরে কথাকে আস্তে আস্তে ভেতরে নিয়ে গেল ইভান। বাসার ভিতরে গিয়ে অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে কথা। বাসাটা সম্পূর্ণ কথার পছন্দের মতো সাজানো হয়েছে। মনে হচ্ছে কথা নিজে দাঁড়িয়ে থেকে যেন এই বাড়ির প্রতিটা কোণা কোণা সাজানো হয়েছে। ইভান এক হাতে কথার হাত ধরে আর অন্য হাতে লাগেজ নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে আরেক দফা অবাক কথা। রুমের মধ্যে কথা আর ইভানের একসাথে অনেক আগে একটা ছবি বড় করে বাঁধানো, আর দেওয়ালের চারপাশে আরো ওদের দুজনের ছোট ছোট অনেক ছবি বাঁধানো। এখন ফ্রেশ হয়ে এসো, তারপর না হয় হাঁ করে চারদিকে তাকিয়ে দেখবে এটা তোমারই বাড়ি। কথা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে ইভান ওর জন্য টেবিল ভর্তি খাবার নিয়ে বসে আছে। এইটুকু সময় এত খাবার কোথায় পেলেন? বাহির থেকে আনিয়েছি। যদিও তোমার স্বামী রান্না করতে পারে, কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যেত। আর আমার লক্ষ্মী বউটার নিশ্চয়ই কাঁদতে কাঁদতে অনেক খিদে পেয়েছে, তাই দেরি না করে বাহির থেকে আনিয়েছি বলে একটা চেয়ার টেনে কথাকে বসিয়ে দিল। কথা খাচ্ছে আর ইভান এক দৃষ্টিতে কথার মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কথার এবার খুব অস্বস্তি লাগছে। ওভাবে হা করে তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? তোমাকে। যা দেখার পরে দেখবেন, এখন খেতে দিন। ইভান কথার দিকে আরেকটু এগিয়ে এসে বলল, পরে দেখতে দিবে তো? ইভানের কথায় কথা থতমতো খেয়ে বলে। মানে? ইভান ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে বলল, কিছু না, এখন খাওয়া শুরু করো আর আমাকেও খেতে দাও। তো খান, ধরে রেখেছে কে? তুমি তো আমায় ধরে রেখেছো। এর সাথে কথা বলে কোনো লাভ নেই। এ সব সময় শয়তানি মুডে থাকে। খাটের উপর বসে আছে কথা, আর খাটের পাশে বালিশ, আর কথা হাতে নিয়ে অসহায়ের মতো মুখ করে দাঁড়িয়ে আছে ইভান। কারণ একটু আগেই কথা এই বালিশ আর কথা ইভানের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলেছে সোফায় ঘুমাতে। ইভান কাচুমুচু মুখ করে বলে, সোফায় ঘুমাতে হবে? তাড়াতাড়ি যান। একটু খাটে থাকি না, প্রমিস, একটুখানি জায়গায় থাকবো। তোমার শরীরে আমার শরীরে একটু স্পর্শ লাগতে দেবো না। এসব কথাই কোনো কাজ হবে না। যা বলেছি তাই করুন। থাকি না একটু খাটে? আপনি সোফায় যাবেন নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? না, আমি সোফাতেই যাচ্ছি। বলে বালিশ কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়ল। কথাও ঠোঁট টিপে একটা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। 30 মিনিট পর ইভান একটু পর পর মাথা উঠিয়ে দেখছে কথা ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, এখন ঘুমিয়েছে। কথার তেমন আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ইভান আস্তে আস্তে পা টিপে টিপে বিছানায় গিয়ে কথার কাঁথার নিচে ঢুকে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। ইস, বললেই হলো সোফায় ঘুমাও। এমনি বউ থাকতে এতদিনে বউ ছাড়া দেখেছি, তাই বলে এখনো থাকবো নাকি? সাহস কত! আমাকেও নিজের থেকে দূরে রাখতে চায়। ভালোবাসে খুব বউ। কথার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে কথাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 2টা, চারদিক নিস্তব্ধ। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে দূরে নিশাচর কুকুরগুলো ডেকে উঠছে। হঠাৎ কর্কশ ধ্বনিতে রাফিয়ার মোবাইলটা বেজে উঠল।
প্রথমবার রিং বাজতে বাজতে কেটে গেল, একটু পর আবার বেজে উঠল। রাফিয়া একরাশ বিরক্তি নিয়ে এত রাতে কলদাতাকে হাজারটা গালি দিতে দিতে কলটা রিসিভ করে ওপাশের কণ্ঠস্বর কানে আসতেই দু চোখের ঘুম সব উড়ে গেল। বারান্দার দরজাটা খোলো তাড়াতাড়ি। কার বারান্দার দরজা? এত রাতে কল করে অবশ্যই আমার রুমের বারান্দায় দরজা তোমাকে খুলতে বলবো না। তোমার রুমের বারান্দার দরজা খোলো, গাধি কোথাকার। রাফিয়া ফোনটা রেখে তড়িঘড়ি করে বারান্দার দরজা খুলতেই হুড়মুড়িয়ে কবির রাফিয়ার রুমে ঢুকে এলো। কবিরকে এভাবে দেখে অবাক রাফিয়ার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আপনি এত রাতে এভাবে আমার রুমে? রাফিয়াকে আরেক দফা অবাক করে দিয়ে কবির রাফিয়াকে জড়িয়ে ধরল। এবার চমকে ওঠার সাথে সাথে কবিরের স্পর্শে রাফিয়া যেন কেঁপে উঠল। এই প্রথম ওর প্রিয় মানুষটাকে স্পর্শ করেছে, তাও এত গাঢ়ভাবে। রাফিয়া যেন মুহূর্তে মূর্তি বনে গেছে, কথা বলতে ভুলে গেছে। কবির করুণ কণ্ঠে বলে উঠল, বলল, আমার কিছু ভালো লাগছে না রে রাফু। রাফু কবিরের মুখে নামটা শুনে কেঁপে উঠল রাফিয়া। সাথে সাথে এক প্রশান্তির রক্তস্রোত রাফিয়ার শির দ্বারা বেয়ে নেমে গেল। রাফিয়া কবিরের পিঠে হাত দিয়ে বলল, মন খারাপ লাগছে কথার জন্য। ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, কম কিছু তো হলো না ওর জীবনে। সব সময় ওকে ওর অতীত থেকে দূরে রাখতে চেয়েছি। আজ এত বছর পর ওকে আবার অতীতের কাছেই ফিরিয়ে দিতে হলো। ভয় হচ্ছে খুব, আবার খারাপ কিছু হবে না তো? ও সুখী হতে পারবে তো? চিন্তা করবেন না, দেখবেন ও অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে। ইভান স্যার ওকে অনেক ভালোবাসে, না হয় এত বছর পরও এভাবে ফিরে আসতো না। কবির রাফিয়াকে ছেড়ে দিয়ে বলল, তোমার কথাই যেন সত্যি হয়। কবির গিয়ে রাফিয়ার বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। এ কি, আপনি এখানে শুয়েছেন কেন? এত রাতে আপনাকে আমার রুমে কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছেন? কবির উঠে বসে রাফিয়ার হাত ধরে বলল, বিয়ে করবে কে আমায়? কবিরের কথা শুনে রাফিয়া কেঁপে উঠল। এতদিন ধরে ও তো এটাই চাইছিল। অবশেষে আজ ওর এতদিনের স্বপ্ন ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। অতিরিক্ত খুশিতে যা হয় আর কি, খুশিতে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কি হলো, কথা বলছো না কেন? আমাকে কি তোমার পছন্দ হয় না? রাফিয়া মাথার উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলল। কবির উঠে দাঁড়িয়ে বলল, কি আমাকে তোমার পছন্দ না? রাফিয়া দ্রুত বলল, না না, আপনাকে আমার অনেক পছন্দ। বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। রাফিয়ার উত্তর শুনে কবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তাই? তা কবে থেকে পছন্দ? রাফিয়া লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ঠোঁটের কোণে একটা লাজুক হাসি স্পষ্ট। কবির হাত দিয়ে রাফিয়ার দুগাল ধরে মাথাটা উঁচু করে ধরে বলল, ভালোবাসি। সেই বহুল প্রতীক্ষিত শব্দটা। এই কথাটা শোনার জন্যই তো রাফিয়া এতদিন ধরে ছটফট করে গেছে, কিন্তু কখনো ভাবেনি এভাবে হুট করে এই মাঝরাতে এসে ওর কাঙ্ক্ষিত ব্যক্তি ওকে এসে ভালোবাসার কথা জানাবে। খুশিতে রাফিয়ার দু চোখ বেয়ে পানি পড়ছে। রাফিয়া হুট করেই কবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কবির একটা মুচকি হাসি দিয়ে বলল, শুধু ভালোবাসলেই হবে না, এখন আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হও। রাফিয়া কবিরের বুকে মুখ লুকিয়ে বলল, আমি এখন যাচ্ছি, অনেক রাত হয়েছে, কেউ দেখে ফেললে আবার কোনো সমস্যা হবে। সকালে ঘুম থেকে উঠে কথা পাশ ফিরে দেখে ইভান নেই। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা, তার মানে ওয়াশরুমেও নেই। কথার স্পষ্ট মনে আছে কাল রাতে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিল। কাল রাতে ইভান যখন খাটে এসে শুয়েছিল তখনই কথা টের পেয়েছিল, কিন্তু কিছুই বলেনি। ইভান যেভাবে ওকে ওর ঘুমানোর সুযোগ নিয়ে লুকিয়ে অনুভব করছিল, তেমনিও লুকিয়ে ইভানকে অনুভব করছিল। সোফায় তাকিয়ে দেখলো ওখানেও ইভান নেই। তাহলে ইভান কোথায়? কথা চট জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে ইভান রান্নাঘরে রান্না করছে। রান্না বলতে একটা ডিমের সাথে বিশাল আকারের যুদ্ধ করছে। কথাকে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, গুড মর্নিং বউ, উঠে গেছো? গুড মর্নিং। কি করছেন? দেখছো না রান্না করছি তোমার জন্য। এটা রান্না না যুদ্ধ? ডিম যুদ্ধ। তুমি বুঝবা না, আমি এভাবেই ডিম ভাঙি, বিদেশি স্টাইল। বলে আবার ডিম যুদ্ধে লেগে পড়ল। অনেকক্ষণ ছুরি দিয়ে ডিম কাটার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ছুরির পশ্চাৎ দেশ দিয়ে ডিমের উপর মারল। একবারই সাথে সাথে ডিম ফেটে ছিটকে উঠল ইভানের মুখে। ইভান চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। এদিকে কথা হেসে গড়াগড়ি খাচ্ছে। কথা ইভানের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখি সরুন, আমি করছি। না না, তুমি যাও, আমি করছি।
কথা একটা গামলার দিকে তাকিয়ে বলল। এটা কি করেছেন? ইভান একটা মেকি হাসি দিয়ে বলল।